কারণ হাসনাত, সার্জিস, নাহিদ এদের কিন্তু গুপ্ত হওয়ার স্বভাব আছে। এরা যে কোনো সময় সেকেন্ডের ভিতরে আবার গুপ্ত হয়ে যাবে, গা বুঝবেন না। আজকে নাকি এনসিপির মিতুরে ইচ্ছা মতো পুলিশে ধাপানি দিছে, কাহিনীটা কি একটু বলেন তো। আসলে সাব্বির, এটা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ নামে একটা কথা আছে। কিরকম? এই সিলেটের মাটি, আমরা সব সময় মনে করি যে সিলেটের মাটিটা প্রচন্ড পবিত্র একটা মাটি, শাহজালাল শাহপরানের ঘাটি ঘাটি সেই জায়গা। একটা সময় দেখছিলাম এই হাসনাত, সার্জিস তারা শাহজালাল শাহপরানের মাজার শরীফের ভেতরে ঢুইকা সেইখানে তারা মিছিল করে, যেখানে আমরা আল্লাহ আল্লাহ নাম ছাড়া অন্য কিছু নেই না। তো এটা আল্লাহর গজবও বলতে পারো। আজকে দেখো সাধারণ পাবলিক খেপছে। গতকালকে বলা হয়েছিল যে এটা বিএনপি, আমি তোমার এখানেই বলছিলাম যেটা বিএনপি করে নাই, এটা জামাতেই করাইতে চাইছে যাতে অন্য কাহিনীগুলো সামনে না আসে, এটা জামাত করাইতে চাইছে। সে জায়গায় আজকে সাধারণ পাবলিক, এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি কি জানো, একটা ভিডিও দেখা, সেখানে দেখা গেল একটা অ্যাম্বুলেন্সে মরা লাশ, ওই ফ্যামিলি আইসা ব্লক দিয়ে দিছে রাস্তা। তার মানে মানুষ এদেরকে কত বেশি ঘেন্না করে, ঘেন্না করলে তার আত্মীয়ের লাশ অ্যাম্বুলেন্স এনে রাস্তার বিস্কারে দাঁড়া করে দিয়েছে, এদের আসতে দিয়ে। পাবলিক এটা। তার মানে সিলেটের মানুষ চায় নাই যে এই নষ্টগুলো আইসা এখানে এই উৎপাত আবার করবে, এটা চায় না। যার কারণে পাবলিক ক্ষেপে দাঁড়াইছে, পুলিশ বাধা দিছে। এখন পুলিশে ধাক্কা দিছে, পুলিশ যখন তারা ধাক্কা দিছে তখন বলছে আমার গায়ে হাত দিলি কেন? কিরে বাবা, তুই পুলিশে ধাক্কা দিবি, তুই মারবি, তুই মাইরা ভিতরে যাইতে যাবি, তোরে কি ফুলের মালা দিয়া বরণ করে নেব? এটা কি সেই তোদের গত 18 মাসের সেই মব রাজত্ব পাইছস? তবে এই জায়গায় একটা জিনিস, যে প্রশাসন, ছাত্র দল, বিএনপি কে ধন্যবাদ দেওয়ার মতো একটা জিনিস, যে ওরা সাধারণ পাবলিক কে বুঝাইতে সক্ষম হইছে যে এগুলা নষ্ট। আর সাধারণ পাবলিকও বুঝা গেছে যে এরা লুটপাটে জড়িত, এরা কোনো ভালো কাজে জড়িত নাই। দেখো তোমার এনসিপি তে কারা গেছে, এনসিপি ওই যে যখন আসছে মব করছে, টপ করছে, এগুলো সব তোমার ছাত্রী পোলাপাইন যে ওখানে জয়েন করছে। কারণ এরা দেখলো যে একটা নতুন দোকান খুলছে, চান্দাবাজি করে মোটামুটি পয়সা করে কামান যাবে, এরা ঢুকে গেছে ভিতরে। ঠিক এই ধরনের ছাত্রী পোলাপাইন কিন্তু সব দলেই আছে, আওয়ামী লীগেও ছিল, বিএনপিতেও আছে, আর এইখানে হচ্ছে খুব বেশি। কোথায়? এই ছাত্রীদের সাথে খুব বেশি এনসিপিতে। এবং এনসিপিতে নতুন দোকান, তো এটা নতুন দোকান, ভালো করতে পারতেছে। এবং বিএনপির সঙ্গে ক্ষমতা আজকে 5 মাস, এই 5 মাসেও এরা তাদের ইচ্ছা মতন, মন মর্জি মতন কিন্তু এই গুন্ডামি মাস্তানি করে যাচ্ছে। মানে এমন একটা অবস্থা যে তাদের ঠেকানোর কেউ নাই, এই দেশ তাদের হয়ে গেছে। এ অল্প কয়েকজনে, সার্জিস, নাহিদ, হাসনাত, ওই হারামজাদা ওইটা। কালকে সে বক্তৃতা দিতেছি কি 24-এ সে অস্ত্র কোথায়, অস্ত্র নিয়ে আসো। মানে তুমি ভাই উস্কানিমূলক বক্তব্য দিবা আর পাবলিক শুনবে, ওই দিন গেছে গা। কারণ তোমরাই শিখাইছো না কিভাবে মব করতে হয়, কিভাবে ঠেকাইতে হয়, এখন পাবলিক ঠেকাইতেছে। এটা টোটালি সাধারণ পাবলিক ঠেকাইতেছে, এখানে কারো ক্রেডিট নেই। অবশ্য দুই এক জায়গায় দেখছি, দুই একটা পোস্টে দেখছি আমি যে কিছু কিছু ছাত্রলীগ নামদারি লোকজন কইতেছে আমরা টিকিয়েছি। অবশ্য এখন আমি মাঝে মধ্যে খুঁজি এরকম ঘটনা হইলে, তখন দেখি যে কোন এলাকায় কোন আওয়ামী লীগ নেতা কয় কিনা যে হ্যাঁ আমরা করেছি, এটা আমি খুঁজি কিন্তু পাই না। এখানে হচ্ছে টোটালি সাধারণ জনগণ, এবং সাধারণ জনগণ নিজের ইচ্ছায় গেছে, কোনো নেতার ইচ্ছায় না, কেউ বুঝাই আনে না, এরা নিজের ইচ্ছায় যায় এই আন্দোলন করছে, নিজের ইচ্ছায়। পাবলিক অতিষ্ঠ যাবে না কেন? পাবলিক অতিষ্ঠ। এবং এইটা আগামীতে যেই রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসেন বা থাকেন, তাদের জন্য একটা সিগনাল যে ভাইয়া আপনারা সাবধান হয়ে যান, আপনাদের কাপড় খোলার সময় কিন্তু একদম সন্নিকট, পাবলিক আপনাদের আর ছাড়বে না, আপনাদের কাপড় যে কোনো মুহূর্তে খুলবে। সুতরাং সবার জন্য, সব দলের জন্য এটা একটা সিগনাল। এখন দলগুলো যদি বুঝে আর কি। একজন লেখছে, আরে ভাই এরা তো দেশটাকে একবার অশ্লীলতা সৃষ্টি করে দিচ্ছে, এদের উপর জনগণ খেপে না কেন? আরে ভাই জনগণ খেপছে, জনগণ যা খেপছে, আপনারা কোথায়? আপনারা যারা খালি লেখেন, কমেন্টস করেন, মেসেজ করেন, আপনারা কোথায়? আপনারা কি জনগণের বাইরে? আপনার নবাবজাদারে ভাই, খালি আপনি আছেন যে গরিব বেঞ্চের পোলাপাইন নেমে মরুক,
আর আপনারা খালি মেসেজ দিবেন আর ওই টেলিগ্রাম গ্রুপে চেহারা না দেখায় কথা কইবেন। আপনারা কি ওই যে পায়ুযোদ্ধা হুজুরদের মতন নাকি যে চেহারা দেখাইতে লজ্জা পান? এসব চেহারা দেখাইয়া এইসব চেহারা দেখাইয়া কথা বলে। আপনারা সব নেতাদের কথাই বলতেছি, সবার কথাই বলতেছি, চেহারা দেখান। আর চেহারা যদি না দেখান তাহলে বুঝে নিব যে আপনার পায়ুযোদ্ধা। আপনার যে হোটেল থেকে ধরা এবার- যে মুখের নেকাব বাইন্দা ঘুরে আপনাকে ওই ধরনের লোক যে আপনার চেহারা দেখাইতে লজ্জা প্রশ্ন পাইতেছে। আছে, কিছু প্রশ্ন আছে। বিজ্ঞ আলোচকদের কাছে আমার একটা প্রশ্ন, জুলাই আগস্টের ছাত্র জনতার সংবিধান বিরোধী বিদ্রোহের মাধ্যমে সংবিধান উপেক্ষিত হয়ে গেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান বহাল রেখে মীমাংসা কিভাবে করবেন? প্রশ্নটা আরেকটু করাই। মানে আমাদের কাছে প্রশ্ন করছে যে জুলাই আগস্ট যে আন্দোলনটা হয়েছে এটা তো সংবিধান বিরোধী আন্দোলন হয়েছে এবং এটার মাধ্যমে সংবিধানকে একবার উপেক্ষিত করা হয়ে গেছে। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে সংবিধান বহাল রেখেই তিনি সমাধান আনবেন, সে নিজের মীমাংসা কিভাবে করবেন যদি সংবিধান উপেক্ষিত হয়ে থাকে? মানে এরা চাচ্ছে একবার উপেক্ষিত হয়েছে মানে আবারও। না, এখন সংবিধান উপেক্ষিত হইছে বলতে ওনারা কি বুঝাইতে চাইতেছে? সংবিধানটা কোথায় উপেক্ষিত হয়েছে বলে মনে হয়? আমার কাছে তো মনে হয় না সংবিধান এটা উপেক্ষিত কেমনে মনে হয় না? হয়েছে। না, এই জায়গায় আমি দ্বিমত পোষণ করছি। কেমনে মনে হয় না? কারণ এই আন্দোলনটা তো ছিল সম্পূর্ণ একটা স্ক্যাম, মেটিকুলাস ডিজাইনের অংশ, 29 বিলিয়ন ডলারের বিনিয়োগ। বিনিয়োগ এটা আপনি অস্বীকার করতে পারবেন? আপনারা বুঝেন নাই কেন? এই যে এনজিওর মাধ্যমে এই পয়সাগুলো আসছে, এই আন্দোলন খারাপ হয়েছে, আপনারা বুঝেন নাই কেন? এত বিজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক নেতারা কেন আপনাদের পক্ষে মানুষ দাঁড়ায় নাই? কি বলবেন আপনি? আপনি এইটা সংবিধান বিরোধী, তাহলে তো 1990 সালে হোসেন মাহমুদের এই এরশাদের বিরুদ্ধে যেটা সেটাও সংবিধান বিরোধী, সেটাও সংবিধান বিরোধী। আপনি খালি একচাটিয়া 29 মিলিয়ন ডলার আসছে ও এরকম কয়েক বিলিয়ন ডলার তো ইন্ডিয়ার ককরোচ পার্টির কাছেও গেছে। ওদের সরকার, ওদের গোয়েন্দা বুঝতে পারলে আপনারা বুঝতে পারেন নাই কেন? নাকি আপনারা বলুন যে আপনারা চাঁদের দেশে ছিলেন ওই সময়? এই আন্দোলনে আমার হিসেবে তো সমস্ত নেতারাও জড়িত ছিলেন, আপনাদের ওনারাও খাইছেন, না হলে ওনারা এখন চেহারা দেখেন। এগুলোর নাম যদি আপনার কাছে জানা থাকে, একটা দুইটা চাইলে আপনি এক্সপোজ করতে পারেন। না, তা না হলে একেবারে নীরব থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। নাম জানা থাকে না। দেখো, আমার কাছে যদি নাম থাকে আমি এক্সপোজ করতে পারি বা আমি বলতে পারি, সেটা হচ্ছে বড় কথা। হচ্ছে এই সমস্ত প্রশ্ন আমার যে ভাইয়েরা করে, যে বিজ্ঞ ভাইয়েরা করে, তাদের কাছেই আমার প্রশ্ন যে বাইরে আপনাদের নেতারা কই ছিল? আপনাদের নেতারা বুঝেন নাই কেন? আন্দোলন তো সারা বাংলাদেশে হয় না, ঢাকার চট্টগ্রামে হয়েছে। আপনাদের ঢাকায় আর চট্টগ্রামে যেসব ভাড়াটিয়া নেতা বসায় রাখছিলেন বিভিন্ন জায়গা থেকে আইন না, ওনাদের দায়িত্বটা কি ছিল? ওনাদের কোনো দায়িত্ব ছিল না? কোথায় ছিলেন আপনারা? অবশ্যই। এটা জিগেলে আপনারা কি করবেন? জুলাইয়ের আগস্ট তো বহুত পরে করছে। আপনারা তো জুন মাসে আপনারা ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ভেগে গেছেন কেন? পুলিশ, আর্মি, বিডিআর সবই তো আপনাদের ছিল, আপনারা ভেগে গেলেন কেন সব সাইরা? ওগুলা জিজ্ঞাসা করলে, এগুলো যদি বলো তখন বলো যে ভাই উনি মনে হয় পুরাই আওয়ামী বিরোধী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। না না না, অথচ আপনাদের জবাবগুলো দিতে হবে তো। কোথায় ছিল আপনাদের গোয়েন্দা সংস্থা? রাইট। আপনি সামান্য একটা ছাত্রলীগ যুবলীগের হাজার হাজার এনজিও হইছে, সব এনজিওর চেয়ারম্যান হইছে কে? সব এই আওয়ামী লীগের নেতারা। এই সব ওখানে যে বিদেশি ডলার আসছে, কারা কারা খাইছিলেন ওই ডলার? ওইসব এনজিওর মাধ্যমে ডলার আইনা এই সারা বাংলাদেশে এই উত্তেজনা সৃষ্টি করার পেছনে কি আপনাদের দায়িত্ব কি সামান্যতম ছিল না? এনজিও গুলোতে যে অবৈধ পয়সা আসে, এটা কি আপনারা জানতেন না? এনজিওর একটা ব্যুরো থাকে যারা কিনা এই ট্রানজাকশন গুলো মেইনটেইন করে, দেখভাল করে। তারা কি জানতো না? হ্যাঁ, এত 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 টাকা পাইলো জামাত গোষ্ঠীরা, তারা জানলো না? এখন তুমি লুঙ্গির নিচে আপনি জামাত রাখবেন, তারা যদি এখন আপনার বিচিতে কামড় দেয়, দোষ হয়ে যাবে, যা মানে কামড় দিছে লাফাচ্ছ, কিন্তু যখন লুঙ্গির নিচে ঢুকেছিলেন তখন মনে ছিল না। আমি তোমার এখানে একটা কমেন্টস খেয়াল করতেছি, বৃত্তের বাহিরে
এক ভাই, কি? ওনার নাম বৃত্তের বাহিরে, উনি লেখছেন আপনি কোথায়। ওরে ভাই, আমি আচ্ছা। কোথায় সেটা তো জানা আপনার জন্য দরকার নাই। না, পুরো দুনিয়া জানে, পুরো দুনিয়া জানে আপনি কোন দেশে। সারা দুনিয়া জানে। আর আমি গত 20 বছরও আপনার দেশে ছিলাম না, গত 20 বছরও আমি দেশে ছিলাম না, যে আমি কোথায় সেটা আপনি এখন জানতে চাইতেছেন। সারা দুনিয়া জানে আমি কোথায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি দর্শকদের কাছে অনুরোধ করব। যেই না বলছি ওনাদেরকে যে ইয়ে থেকে করেন, ওই যে আপনাদের চেহারা দেখান না কেন, শরম লাগে, এই জন্য উনি দেখছে আপনি কোথায়। আচ্ছা, টাকাটা কি হবেই। ওই সময়কার কেউ একজন একটা ছবি তুললে এখন নারী নির্যাতন বিশাল। আর ঘটনা হচ্ছে, অবস্থাটা এমন যে আচ্ছা, এইটাই। ওনারা যাইয়া পুলিশে মারতে পারবেন, কিন্তু পুলিশ ছুইলেই ওটা নির্যাতন হয়ে যাবে। ওনারা পুলিশ মাইরা লটকায় দিতে পারবেন, পুলিশ অ্যারেস্ট করলেই ওটা বিশাল সমস্যা হয়ে যাবে। পুলিশের অবস্থা। আর এখন ঘটনা হচ্ছে যে মাহাদিনা কি মেহেদি একটা ছিল না ছেলে, যিনি গর্বে বলেছিলেন যে ও সঞ্জয়কে আমরা মেরেছি, আমরা জ্বালিয়েছি, উনি এদের নিরাপত্তা দিতে পারলো না কেন? এত বড় একটা ভাই আমাদের, উনি তো নিরাপত্তা দেওয়ার কথা উচিত ছিল আজকে। ওনার ভয়ে তো সারা সিলেট শহর কাঁপে। আর একটা বিষয় আপনি খেয়াল করছেন কিনা জানি না, গতকালকে যখন এই যে হাসনাত সার্জিস এরা যখন হবিগঞ্জে এই নাটকটা মানে প্লে করছিল, ওই সময় কিন্তু পাবলিক কিন্তু ব্যাপকভাবে খুশি হয়েছিল যে জনগণ যে এদের উপর যে প্রতিহত ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু মধ্যরাতে আমরা দেখতে পাই পরিবাগের ব্রিজে আবার এবি জুবায়ের, ঢাকসু ভিপি এবি জুবায়ের হিজরাতের সাথে একটা আকামের সঙ্গে জড়িয়ে পড়েছিল গতকালকেই, যেখানে হাসনাত সার্জিস মার খাচ্ছে দলের ইমেজ বাঁচানোর জন্য, সেখানে তাদের সতীর্থ সেই হিজরাতে টাকা না দিয়া রীতিমতো কট খায়। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বা আপনার নজরে এসেছে কিনা বিষয়টা? নজরে এসেছে বিষয়টিকে তো আমি খুব মজা করে দেখতেছি। কারণ মনে আছে হেফাজতের আন্দোলন 2013 সালে, ওই আন্দোলনকে রাইখা মামুনুল হক 501 নম্বর রুমে গিয়েছিল, কারণ আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে উনি একটু রিল্যাক্সে গিয়েছিল। তো এবি জুবাইরও এরকম, যে এইসব আন্দোলন করতে করতে এই শাহবাগ, তারপরে রাজুতে আয় করতে করতে উনিও টায়ার্ড হয়ে একটু গেছিলেন, ওইদিকে ব্রিজের কাছে গেছেন, সেইখানে যায় এইসব হইছে। এইটা আসলে অন্যরকম, এটা উনি রিল্যাক্স করার জন্য গেছেন বলে আমার মনে হয় আর কি। ওনারা যাইতে পারেন, ওনারা যে আসলে কে কোথায় যান, কে কি করেন, এগুলা এখন এক একজনের এক এক রকম পছন্দ, বুঝো না? এখন শুনলাম ওই হিজরা নাকি শ্রম আইনে যায় মামলা করবে শাহবাগ থানায়, পরে দিয়ে কাজ করাইছে, টাকা দেয় নাই। জি, এটা কি সে করতে পারে আইনত? কোনটা? শ্রম আইনে কি সে মামলা করতে পারে? ওই হিজরাদের দিয়ে কি জানি কাজ করাইছে, টাকা দেয়। এখন শ্রম আইনে যদি এটা শ্রমিক হিসেবে স্বীকৃতি পায় তাইলে করতে পারে, আর যদি না পায় তাইলে করতে পারে না। ভাই, বাংলাদেশ সব সম্ভবের দেশ বাংলাদেশ। যেমন আজকে কিছুক্ষণ আগে একটা দেখলাম যে মাদ্রাসায় যে বলৎকারের কথাগুলা, এটা হেফাজতের আমির বলছে যে মাদ্রাসার বলৎকারের গুলা আসলে এই প্রপাগান্ডা চালাইতেছে, এই ধরনের কোনো ঘটনাই হয় না মাদ্রাসায়, এগুলো সব মিথ্যা। কি বলবো, তোমার একটা ভাই, তুমি যদি কমেন্টস গুলো একটু তোলো, এক ভাই লেখছে, রাশেদ হায়দার ভাই আপনার কথাবার্তা একটি শব্দ বারবার উচ্চারিত হয়, শিবির। এই শিবির কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, কিছু বলবেন? উনি এই কথাটা জিজ্ঞেস করছেন। কমন প্রশ্ন, আমি তো মাঝে মধ্যে ছাত্রলীগও বলি, ছাত্রলীগ কোন রাজনৈতিক দলের সাথে কি জড়িত? বিএনপিও বলি, বিএনপি কি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত? ওগুলা যদি জড়িত হয় তাহলে শিবিরও জড়িত। এটা তো ওপেন, এখানে তো গোপন কিছু বলা হয়নি। আপনি যদি এদূর না বুঝেন শিবির কোন রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা, কেমনে হলেন? শিবির শুধু রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, শিবির বাংলাদেশের সবচেয়ে মেধাবী পোলাপাইন গুলাকে শিবির রিক্রুট করে। যখন ক্লাস 5 থেকে শিবির রিক্রুট করা শুরু করে, সবচেয়ে মেধাবী ক্লাসিক। আর যেগুলো থাকে সন্ত্রাসী, এদের অর্ধেক যায় বিএনপিতে, অর্ধেক যায় ছাত্রলীগে, কোনো মেধাবী নেই। আপনার এই কথার সাথে আমার কিঞ্চিত দ্বিমত আছে। আমাদের ছাত্রলীগ, যুবলীগ কিংবা ছাত্র দল, যুব দলের ছেলে মেয়েরাও কিন্তু যথেষ্ট
মেধাবী, শুধু যে শিবির মেধাবী তা না, এমন মেধা ওদের, পরে দেখা যায় যে আরেক জায়গায় বলাৎকার করতে যায়, ছেলেদের সাথে যায় ধরা খায়। তো তোমার ওইটা হচ্ছে যে গতকালকে একটা মেধাবী শিবিরের অবস্থা দেখছি, পরিবার বিরোধী। ওইটার চ্যাপ্টার এক জায়গায়, কিন্তু তুমি যদি দেখে থাকো দেখবা যে সবচেয়ে ক্লাস মেধায় এরা যায় শিবিরে। এরপরে আর একটা আছে যেমন তোমার যে সুপার মেধা, এই পোলাপাইন গুলা যায় দেখবা যে সব বাম সংগঠন করে, আর যে বাটপার মাস্তান এগুলা যায় ছাত্রদল আর ছাত্রলীগে। কারণ কি তুমি দেখো যে কোনো জায়গায় তুমি আনো একটা ছাত্রলীগের ছেলে, একটা বিএনপির ছেলে, একটা শিবিরের ছেলে, ওদের বলো যে ভাই আপনারা ওই একজন আরেকজনের ব্যক্তিগত আক্রমণ না করে এই একটা টপিক দিয়ে আলোচনা করো, ওই বাকি দুইটা দেখবা যে এরা আলোচনা করতেই পারতো না, ওদের মাথা তখন এমনি হয়ে যাবে, কথা বলার জায়গা নেই। শিবিরের পোলাগুলো দেখবে হে কথা কইতেছে, কিন্তু কারণ হচ্ছে যে ওদের তো ওই যে ক্লাস 5 থেকে বলছে মেধা, ওরা মেধাটারে কিনা নিয়ে আসে। না হইলে এই 15 বছর তাদের এত চাপার পরও এত লক্ষ শিবির, কলেজ ইউনিভার্সিটি কোথাও টিকতেছে না কেউ, কেমনে বুঝো? এই জায়গায় তো আমরা যাইতে পারিনি। এখন তুমি বলৎকার বলো, অমুক বলো, তমুক বলো, এখন আমি যদি বলে যাবে 100-এর সেঞ্চুরির কাহিনী, তখন কি কইবা? ওই ধরনের 100 সেঞ্চুরির কাহিনী, সেটা এই ব্যাপারটা আমি জানি না সঠিক, আপনি একটু এটা ব্যাখ্যা করেন প্লিজ। না যারা জানার তারা জানে, আমি শুধু এই শব্দটা উচ্চারণ করলে খুলতে পারবেন না, তো খুলতে না পারলে তো বলার দরকার ছিল না, যেহেতু বলছেন আমাদের জানতে হবে। আমরা নতুন প্রজন্ম, আমরা তো দেখি নাই, আমরা নতুন প্রজন্ম, আমরা কিন্তু দেখি নাই। তোমরা দেখো না এটা, আমি বললাম না, দেখি নাই, ওইটা বললা আমাদের জানতে হবে। না এটা ওই যে বললাম, এখন তুমি যখন মুক্ত আলোচনা করতে যাবে তখনই তোমার ট্যাগিং দিয়ে দিবে, তুমি হয় লাল বদর, ওই এই সেই, যেমন একজন দেখলাম আমি সাব্বিরকে বলছে, সাব্বির তুমি কোন দলের পক্ষ, তোমার রাজনৈতিক পরিচয় জানতে চাইতেছি। কি রে বাবা, তোমার রাজনৈতিক পরিচয় জানার কাহিনীটা কি? আমাকে এই জায়গাটাই তো সমস্যা ভাই। আমাকে কিছু হইলেই মনে করেন, যদি মুক্তিযুদ্ধের কথা বলি আওয়ামী লীগ বানায় দেয়, যদি মুক্ত কথা বলি তাহলে ছাত্রদল বানায় দিবে, যুবদল বানায় দিবে, যদি একেবারে মানে বাংলাদেশ পন্থী কথা বলি তাহলে দেখবেন যে এ মনে হয় কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসে, কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর এজেন্ট বানায় দিবে। তো এগুলা চলবেই ভাই, এগুলো ট্যাগিং ম্যাগিং নিয়ে আমি চিন্তা করি না। এখন আপনার কাছে আমার কিছু জানার আছে, কারণ অনুষ্ঠানটাও প্রায় শেষের দিকে। পুলিশ এবং এই যে হাসনাত যে মুখোমুখি অবস্থানে করলো, দেখলাম যে পুলিশ এক পর্যায়ে চেতে গেল, ব্যাপকভাবে চেতে গেল, যে একটাও স্লোগান হবে না। খেয়াল করে দেখেন এই পুলিশগুলা কিন্তু মানে যদি প্রমোশন নিতে যায় কিংবা ট্রান্সফার নিতে যায়, তখন কিন্তু রাজনীতিবিদেরই দ্বারস্থ হয়। আবার এই রাজনীতিবিদরা যখন মাঠ পর্যায়ে কাজ করে, তখন তাদেরকে ডাইরেক্ট মানে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। আপনার কি মনে হয় না যে এখানে রাষ্ট্রীয় কিছু গ্যাপ আছে বা কাঠামোগত কিছু গ্যাপ আছে? আপনার কাছে এই দর্শনের জায়গা থেকে আমি উত্তরটা জানতে চাই। তুমি ওইভাবে যদি জানতে চাও, তাইলে সর্বপ্রথম কথা হচ্ছে যে আজকে যে তোমরা যে ওখানে যাবা, এই গ্যাঞ্জাম করবা, এই মিছিল করবা, এটার কোনো অনুমতি কি তোমরা পুলিশ থেকে নিছো কিনা? পৃথিবীর কোন দেশে পুলিশ অনুমতি ছাড়া এভাবে করতে গেলেই মাইর দেয়। সেটা পুলিশ করছে। পুলিশের যে সংবিধান, পুলিশীয় সংবিধান যেটা আছে, সেখানেও বলা আছে তুমি অনুমতি ছাড়া কিছু করতে পারবা না। তুমি অনুমতি নিয়ে তুমি মিছিল করো, মিটিং করো, ওখানে মাইক লাগাও, কোনো সমস্যা নাই তো। এখন এই যে কণ্ঠরোধ বারবার বলো, ভাই তোমার তো মানা করছে, তুমি একটা জায়গায় গতকালকে একটা গন্ডগোল হয়েছে, সেখানে আজকে আবার তুমি সারা বাংলাদেশ থেকে পাবলিক নিয়ে ওখানে যাইতেছো, মানে কি একটা গন্ডগোল বাঁধানোর জন্য যাইতেছো? পুলিশ জানমালের নিরাপত্তা দিতে হবে। এদের এখনো এই এনসিপির পান্ডাদের এখনো শক্তিটা হচ্ছে যে ওই সেনাবাহিনীর ভিতরে কিছু লোক আছে না, জামাত বিএনপি, এগুলো করাইতেছে কিন্তু জামাত বিএনপি। কালকের প্রোগ্রামে বলছে এটা করাইতেছে পুরাটা জামাত ইসলাম, বিএনপিও না, জামাত ইসলাম এবং শিবিরের বি টিম এইটা। আমি তো পাবলিক এই যে এনসিপির সাথে যারা আছে তাদের বলবো যে তোমরা সাবধান, কারণ হাসনাত, সার্জিস, নাহিদ এদের কিন্তু গুপ্ত হওয়ার স্বভাব আছে। এরা যে কোনো সময় সেকেন্ডের ভিতরে আবার গুপ্ত হয়ে যাবে, বুঝবেন না, বিপদে পড়বেন ভাই আপনারা।
দরকারটা কি right. এটার সাথে থাকা? আজকে পাবলিক দেখো, সাধারণ পাবলিক Right. এমনি বিরক্তিতে আছে। চাউলের দাম বাড়তি, তরকারির দাম বাড়তি, গ্যাস নাই, সবকিছু মিলে সাধারণ পাবলিক এমনি আছে গ্যাদারিং এ। তার উপর আপনি আবার আসবেন গ্যাদারিং করতে। তো আমি এই জন্য বললাম যে আজকে যেমন এনসিপিরও বাধা দিছে, কালকে কিন্তু এরা কিন্তু বিএনপিরও বাধা দিবে সাধারণ পাবলিক। সবার জন্য এবার আসি লজিকে। তার মানে পুলিশের কোনো দোষ নাই, রাইট? পুলিশ রাষ্ট্রের জন্য কাজ করতেছে অবশ্যই। তাহলে জুলাই মাসে 2024 সালের জুলাই মাসে রাষ্ট্রের শৃঙ্খলার স্বার্থে ওই পুলিশরা কিন্তু দায়িত্ব পালন করছে। তাহলে ওই পুলিশদেরকে কেন বরখাস্ত করা হলো, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো, তাদের নামে কেন মিথ্যে মামলা দেওয়া হলো, এমনকি সেই মানে শৃঙ্খলা ভঙ্গের জন্য নেওয়া পদক্ষেপের কারণে অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের কেন ফাঁসির আদেশ দেওয়া হলো? লজিকে আসে না। ওদের বেলায় হালাল আর অন্য দলের বেলায় হারাম। ওরা যেটা করছে দেখো, পুলিশের উপরে হামলা বা পুলিশে যে এখন যারা করতেছে, বিচার এবং আইন যদি স্বাধীন হইতো তাহলে ওই যে বললাম, তাহলে তো এগুলো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টে যায় পইরা যেত এইসব মামলা। একটা মামলাও টিকতো না, টিকবেও না। কারণ যে পুলিশের সংবিধান যেটা বললাম, পুলিশের যে বুক, ওখানে বলা আছে ভাই এখন তুমি আমার বাসা আক্রমণ করবা, আমি কি চুপচাপ দেখে থাকতাম? তার মানে আমি হাত তুলে দিয়ে বলতাম যে ঠিক আছে স্যার আপনি সব ভাঙেন, পয়সা করিও লইয়া যান, আমি বাধা দিব না? আমি কি বাধা দিব না? অবশ্যই বাধা দিবে। এখন সরকারি সম্পত্তি ওরা আগুন জ্বালাইতেছে, মেট্রো রেল অমুক তমুক সব পোড়াইতেছে। পুলিশ ফোর্স তো করবে, দেশের সম্পদ না, জনগণের সম্পদ রক্ষার্থে। এখন ওই যে যেটা বলতে বিচার ব্যবস্থা স্বাধীন ছিল না, আগেও ছিল না, এখনো নাই। আগে যাও ছিল, এখন তাও নাই, যার কারণে এই অবস্থা। আচ্ছা, আজকে দেখলাম যে হাইকোর্ট একটা নিয়ম জারি করছে যে এই যে অযথা শোন অ্যারেস্ট, এইটার জন্য যে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া, যে একটা মিথ্যা মামলায় আমাকে শোন অ্যারেস্ট দিছে, বিপদে পড়ে যখন ভিকটিমরা যায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়, সেই দ্বারস্থটা পর্যন্ত হতে পারবে না, এই ধরনের একটা রুল জারি করছে হাইকোর্ট। আপনার নজরে এসেছে কিনা বিষয়টা? এটা তো এটা আসলে কোন স্বাধীনতার অংশ? ওই যে মনে আছে, ওই যে একজন ছাগল ব্যারিস্টার আছে না, কি জানি শাহরিয়ার না কি নাম, ছাগল ব্যারিস্টার। হ্যাঁ, ব্যারিস্টার শাহরিয়ার। তার আগে কয়েকদিন আগে তার একটা ভিডিও বের হয়েছিল, সে হাত জোর করে ভাই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ছাইরেন না, আটকায় রাখেন। বুঝতে পারছো? আমার মনে হয় তার এই আপিল, আর বিএনপিও হয়তো বুঝতেছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ এগুলার যদি এইভাবে জামিন দেয় আর করে, এটা মুসিবত বাঁচতে পারে। কারণ হচ্ছে পাবলিক তো খেপা, সারা দেশের পাবলিক তো এমনি খেপা। সুতরাং এই কারণে ওই যে বললাম, বিচার ব্যবস্থা তো স্বাধীন না। এখন একজন বিচারক তো স্বাধীনভাবে কোনো দিতে পারে না, কি রায় দিতে পারে না, কোনো কিছু করতে পারে না। সুতরাং যা ইচ্ছা করে দিছে, অসুবিধা কি আছে? তোমার বিচারপতি তোমার বিচার করবে কারা? বিচারপতির বিচার কারা করলো? 100 কত পাতার, 70 থেকে 80 পাতা যদি পড়ো ওই রিপোর্টের, ওখানে পরিষ্কার ওখানে বলা আছে যে যেই তদন্ত বা যা এই রিপোর্ট আছে সেটার উপরে ভিত্তি করে যদি কোনো বিচার হয় বা কারো বিরুদ্ধে রায় হয়, ওইটার পক্ষে জাতিসংঘ নাই। তার মানে কি এইখানে আছে যে ওরাও আসলে রিপোর্ট করছে, কিন্তু ওরাও 100% গ্যারান্টেড বা বিশ্বাসযোগ্য না ওদের কাছে। এই কথাটা কি কেউ প্রচার করছে এখন পর্যন্ত? কেউ বলছে? এটা তো গুগল করলে পাওয়া যায়। এই কথাটা, এই যে ভলকার তুব যে এই কথাগুলো বলছে, এগুলো বলার মতো লোকগুলো কোথায় বাংলাদেশে? বা এই রিপোর্টটা যেই দলের বিরুদ্ধে তোমার করা হচ্ছে, এই রিপোর্টটাকে যেই দলের বিরুদ্ধে পানিশমেন্টের কাজের জন্য করা হচ্ছে, সেই দলটাই বা এগুলো বলছে না কেন? সেই দলের উকিলগুলোও বলতেছে না কেন? এরা কোথায়? এরা কি সব বৈশা আছে যে শেখ হাসিনা আইসা জেলে যাক, ফাঁসি হোক, সে বাইরে এলে আমরা সবাই নেতাগিরি করবো, সেই তালে আছে এরা? বাস্তবতাটা বলি, এমনও লোক আছে জিন্দিগিতে কোর্টের বারান্দায় পাড়া দেয় না, এখানে আইসা আওয়ামী লীগের সে ক্রেডিট নিচ্ছে, সে সব করাচ্ছে, অথচ কোর্টের বারান্দায় পাড়াও দেয় না। অথচ এমনও অ্যাডভোকেট দেখছি যারা কোনো দল করে না, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না,
শুধুমাত্র কোর্টের খরচ নিয়ে পর্যন্ত ছাত্রলীগ যুবলীগের ছেলে মেয়েদেরকে সার্ভিস দিচ্ছে, টাকা নাই, কি করবে? এখন এই ভিকটিম গুলোকে তো আইনের বিচার তো পাইয়ে দিতে হবে। যেমন অ্যাডভোকেট গোলাম রাব্বানির কথা বলি, তারপরে অ্যাডভোকেট আসলামের কথা বলি, এরা বিশ্বাস করবেন খালি পায়ে হেঁটে হেঁটে কোর্টে যায়। অ্যাডভোকেট রাকির কথা বলি, এটাও যথেষ্ট মোটামুটি ফেমাস, আমি ধরো এত থেকে ম্যানেজ করতে পারে। তবে কিন্তু আমার চ্যানেলে আসার সুবাদে মহসিন রশিদকে আমি 4টা কেস হ্যাঁ। দিছিলাম, 4টা কেস দিছিলাম। আচ্ছা, পরে যাদের দিছি আচ্ছা। ওরা কইতেছে ভাই কি লোক দিলেন আপনি, কয় উনি কয় আমাদের কেসের ইয়েগুলো কইরা টেরা আমাদের কইতেছে কয় টাকা আছে বাসায় যাইতে পারবা, ভাড়া দিব। বুঝাইতে পারছি? তাহলে টাকা চিন্তা আছে, করা যায়। ভাড়া দিব। অথচ এগুলো কিন্তু আওয়ামী লীগের ধারে কাছেও যাইতে পারবেন না। না উনি তো মুসলিম লীগ করেন, উনি তো আওয়ামী লীগেরা গাইল দিত ওই লোক। তাইলে এখন এগুলা কইলে আবার ওই যে আবার হুমকি আসবে, কারণ আমারও তো কিছুদিন আগে আওয়ামী লীগের বহুত বড় এক নেতা হুমকি দিছে আমাকে দেখে নিবে। তো ওইরকম হুমকি ওটা আসতে- আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আবার ঠিক হয়ে যাবে। না, আপনাদের বলছো ভাই ওরকম ভাই হুমকি ব্যাপার, আসতে পারে, এগুলো বললে। ওগুলোর মধ্যে আমরা জুনিয়ররা না ঢুকি। হ্যাঁ, না না বললাম যে তোমারও হুমকি দিতে রে, আপনি উকিলদের বিরুদ্ধে বলছেন, আপনি কতটুকু জানেন? আমরা উকিলটা ফাটাই ফেলতেছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট। ওনারা উকিলরা যে কি করতেছে সেটা তো আমরা দেখতেছি। উকিলের পুরো সিন্ডিকেট হাইকোর্ট জাজ কোর্টে ঢাকায় কারা কারা করে আমরা জানি না, খোঁজ রাখি না, যোগাযোগ হয় না, হয়তো ধৈর্যানই তো আমরা। সুতরাং বললে ওইরকম বোঝা দেওয়ার মতো অ্যাবিলিটিও আছে। তথ্য প্রমাণ দেন, কোন কোন মামলা দেখতেছেন, কারা কারা দেখতেছেন। একটা সিম্পল একটা কথা বলি, অ্যাডভোকেট শরীফ নামে একজন ব্যক্তি আছে, তার কাছে একটা মামলা গিয়েছিল আর কি। আমার সাথে জেল খাটছে ছেলেটা, আমি বের হওয়ারও প্রায় 5-6 মাস পরেও বের হয়েছে। একটা মামলা, 10টা না, কিন্তু একটা মামলা। আমি বের হওয়ার পরে আমাকে ইনবক্সে বলছে, ভাই আমি তো অনেক মামলা টামলা করাচ্ছি, আমাকে একটু আপনার লাইভ শোতে ডাকবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার ওই কেসের ওই ব্যক্তিটাকে জামিন করান, তারপরে দেখবো। এইভাবে বলছি। তার মানে কি বুঝাই গেছে এগুলোতে তথ্য আছে। এরা কি করে, এক গাদা ফাইল নেয়, সে মানে ওই যে আসামির কাছ থেকে সিগনেচার নিয়ে নেয়, আর এখানে ফাইল ভারী করে দলে শো করে, কিন্তু পরবর্তী স্টেপে কি হয় মানে কোনো অগ্রগতি নাই, আস্তে ধীরে হচ্ছে হবে, এই টাইপের। এইভাবেই চলছে। তো কেউ কেউ আছে মামলা নিয়ে জিম্মি করে রেখে দেয়, হ্যাঁ হবে, হচ্ছে আগামীতে হবে, ফিউচারে হবে, এই যে এরকম। মানে এই ফাইলগুলো ভারী হলে দেখাইতে পারবে আমি এতগুলা কেস নিছি, এতগুলা কেস নিয়ে কাজ করতেছি, অথচ জামিন রেশিও যদি হিসাব করে দেখেন অনেক কম। এইভাবেই চলতেছে। কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হলো, বাংলাদেশের মুসলমান এবং ভারত এবং বাংলাদেশের বামেরা নীরব। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পরশুদিন কাশ্মীরে ক্র্যাকডাউন করা হয়েছে। কোন কাশ্মীর? পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। যে কাশ্মীরের জন্য পাকিস্তান জান দিতে চায়, যে কাশ্মীরের জন্য পাকিস্তান এত লাফালাফি কুদাকুদি করে, সেই পাকিস্তান এখন কাশ্মীরিদের মারতেছে। যে পাকিস্তান বলেছে যে কাশ্মীর তাদের শাহরগ, শাহ মানে ঘাড়ের রগ, এই যে রগটাকে বলে শাহরগ, যে কাশ্মীর বিনা পাকিস্তান নেই হো সকতা, এরকম ডায়লগও পাকিস্তানের সংসদে, পাকিস্তানের মিছিলে, পাকিস্তানের জঙ্গিদের মিছিলে আমরা দেখেছি। এখন তারা কোথায়? বাংলাদেশের মুসলমানেরা তো ভারতের কাশ্মীরের মুসলমানদের জন্য হাই হুসেন হাই হুসেন হাই হুসেন হাই হুসেন করে না? 20 জন শুধু এ পর্যন্ত মোট 15 দিন আগের এই কথা 200 মেরে ফেলেছে, তারপর আবার 20 জন। আমরা যতদূর জানি 400 থেকে 600 কাশ্মীরি মুসলমান মেরে ফেলেছে পাকিস্তানের বর্তমান শাহবাজ শরীফের সরকার।
মুসলমানদের সরকার, খোদ পাকিস্তানের সরকার, কোনো হিন্দু সরকার না, খাঁটি পাকিস্তানি, ইসলামী পাকিস্তানি। তারা কাদের মারতেছে? সরাসরি মারতেছে পাকিস্তানের অকুপাইড কাশ্মীরে, যাদের জন্য তারা স্বাধীনতা দেওয়ার জন্য নাকি উৎগ্রীব, তাদের জন্য মাঝে মাঝেই ভারতের সাথে যুদ্ধ করে জেহাদ করে পাকিস্তান। সেই পাকিস্তান এখন নিজেই কাশ্মীরিদের মেরে ফেলতেছে। কোথায় বাঙ্গু মুসলমান? কোথায় বাঙ্গু চক্করবর্তী ভক্করবর্তী কমরেড? কোথায় বসু পশু চ্যাটার্জি কমরেড, ঢাকার কমরেড, কলকাতার কমরেড? কোথায় এখন? ভারতেও যদি এখন 20টা নয়, 2টাও নয়, একটা মুসলমানকে গুলি করে মারতো, এতক্ষণ কলকাতার চ্যাটার্জি কমরেড সব সেতি যাইত বাংলাদেশের কমরেডদের আগে। আবার এখন যদি একটা কাশ্মীরি মুসলমানকে ভারত সরকার মারতো, নরেন্দ্র মোদী সরকার, তাহলে গরু খাওয়াই না একটা আছে না কমরেড বরিশালের, সবার আগে এখানে চলে আসতো। তার সাথে আসতো বসুরা, টম্পা বসু, তারপর যে আরেকটা এখন পদত্যাগ করছে মেঘমুল্লা বসু। এরা মুসলমানদের আগে চলে আইসে বলতো নরেন্দ্র মোদী কষাই। আর ওই যে যারা উদিসি বাম আছে না, এরা তো আরো বড় হারমোনিয়াম দাড়িপাল্লা নিয়ে মাপতো যে কত অপরাধ করছে, কিয়ামতের মিজান পাল্লা নিয়ে জামাতের দাড়িপাল্লা হাওলাত করে আইনে উদিসির লোকেরা নামে যাইতো রাস্তায়। কিন্তু এখন কেউ এখন নাই। আমরা শাহবাগে, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী বা ঢাকা বা বরিশালের বা কুমিল্লার যে কোনো জায়গায় যখন নারীর নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করতাম, প্রতিবাদ সভা করতাম, বা কোনো দুর্নীতির বিরুদ্ধে বা যে কোনো কারণে মানবাধিকার লঙ্ঘন হলে আমরা শাহবাগে দাঁড়াইতাম। বাংলাদেশের ঘটনা কিন্তু এই পশু চক্রবর্তী চ্যাটার্জি নামের যত কমরেড আছে বাংলাদেশের, তবে হিন্দু মুসলমানেরা আইসে বলতে নরেন্দ্র মোদী কষাই। আচ্ছা, বাংলাদেশের বরিশালের একটা নারীর সমস্যা, বগুড়ার একটা নারীর সমস্যা, বা কোনো চিটাঙের কোনো মাদ্রাসার ছাত্র বলৎকার আলাপ হইতেছে, প্রতিবাদ হইতেছে, বা বাংলাদেশের দুর্নীতি, সেখানে নরেন্দ্র মোদী কষাই বলতে হবে কেন? এখন তারা কোথায়? এখন সেই ভণ্ড বামেরা এখন বাংলাদেশে কোথায়? 20 জনকে তো পরশুদিনই মেরে ফেললো। এখন নীলক্ষেতে গিয়ে বড় বড় পোস্টার বানানো হচ্ছে না, বিলবোর্ড বানানো হচ্ছে না। এখন তো শাহবাগে দাঁড়ায় না। এখন তো একটা বিবৃতি তো বাসদ থেকে দিল না, জাসদ থেকে দিল না, সিপিবি থেকে দিল না, তারপরে উদিসি থেকে একটা বিবৃতি দিল না। কেন? কি কারণে? এখন সেই সাংস্কৃতিক ব্যক্তিরা কোথায়? এখন বাংলাদেশের কবি কমরেড, তারপরে সাহিত্যিক কমরেড, বিপ্লবী কমরেড, আজাদি চাওয়া কমরেড, তারা এখন কোথায়? তাদের কথিত আজাদ কাশ্মীর, সেই আজাদ কাশ্মীরে 20 জনকে একদিনে মেরে ফেলেছে। এটা হলো স্বীকৃত। আমার ধারণা সেখানে মিনিমাম 50 জন মারা গেছে, আর আগের 200-250 মারা গেছে। এই যে প্রায় 1.5 মাস 2 মাসের মতো পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পিওকেতে ইন্টারনেট লাইন নাই। আপনাদের একটা বার কেউ বলেছে আমি ছাড়া? কোন কমরেড মুসলমান, বিপ্লবী, জেহাদি, কবিবর, ওই কি যেন একটা স্যার ফাইহান মহান বিপ্লবী, তারপর দাদা ভাইয়ের যে সেই বিপ্লবীরা, তারা কোথায়? দাদা ভাইয়ের বিপ্লবীরাও তো কাশ্মীরের মুসলমানদের যে কথা বলে না। আমাদের দাদা ভাইয়ের বিপ্লবী কমরেড, সিরাজ শিকদারের বিপ্লবী কমরেড, বাসদের বিপ্লবী কমরেড, বিপ্লবী কমিউনিস্ট পার্টির বিপ্লবী কমরেড, কমিউনিস্ট পার্টির কমরেড, উদিসি কমরেড, এরা কোথায় এখন? কবি কমরেড, গায়ক কমরেড, তারা এখন কোথায়? কিন্তু যদি কাশ্মীরে একটা মুসলমান মারা যাইতো, 20-এর জায়গায় 2টা না একটা, এতক্ষণ ঢাকা শহরে মুসলমান মোল্লাদের জঙ্গি জেহাদি, চরমনাই পীর, চামড়ানাই পীর, চামড়া সারা পীর, তারপর গনিমতের মাল বানানো সরসিনা পীর, জামাত, হেফাজত, বিএনপি, আওয়ামী লীগের ভিতরে থাকা খমেনি লীগ, তারাও মিছিল করা শুরু করে দিত। কিন্তু এখন টু শব্দটি বাংলাদেশের হাটাজারি থেকে হয় না,
চামড়া নাই পীরের দরবার থেকে হয় না, সরসিনার পীরের দরবার থেকে হয় না, আটরশি থেকে হয় না, এমনকি যাদের সুফি বলেন না সুফি, তারাও নীরব। ভাই তাহলে বেলুচিস্তানের মুসলমানের স্বাধীনতার কথা বললে তারা বলে এটা ভারতের দালাল, এরাও নাকি আওয়ামী লীগের মতো ভারতের দালাল, বাংলাদেশের মুক্তিযোদ্ধার মতো ভারতের দালাল। তো ঠিক আছে বাবা, বেলুচিস্তানরা ভারতের দালাল মুসলমানেরা, কিন্তু এই কাশ্মীরের তো খাঁটি মুসলমান, তাও আবার পাকিস্তানি মুসলমানের মধ্যে আবার কাশ্মীরি মুসলমান, একেবারে খাঁটি 100%। তাদের ব্যাপারে বাইতুল মুকাররম থেকে কারো মুখে তো একটু মুখে থেকে স্যাপ নিয়ে চোখে দিয়ে একটু কাঁদতেও দেখলাম না। কাঁদা তো দূরের কথা, একটা পোস্ট কোনো মৌলবী নাই। বাংলাদেশের মৌলবীরা যে বাটপার, এদের ইসলামী জজবাজে প্রতারণা প্রমাণ হয়ে গেছে। এবার আমরা যখন বেলুচদের নিয়ে কথা বললাম, আমাদের তাও ভারতের দালাল বানাই দিলেন। বেলুচদের তো ভারতের দালাল বলছেনি, যে ভারতপন্থী সন্ত্রাসীরা নাকি বেলুচিস্তানে মারামারি কাটে। কাশ্মীরের ভিতর ওইটা কারা? এটা তো ভারতপন্থী না, তাই না? হে মহান কমরেড, আপনারা এখন কোথায়? হে মহান বাংলাদেশের ইসলামী জজবাধারী পীর মাশায়েখ, আলেম ওলামা এবং যারা আছেন, তারা এখন আপনারা কোথায়? নিলাম, দেখেন বিবিসি সংবাদকে এখন করেছে বোধ হয়। এখন হ্যাঁ, এই যে আরেকজন বলেছে জানেন না, জানেন না মানে জানতে দেওয়া হয় না। যদি এটা কাশ্মীরে হইতো, পাকিস্তান না হয়ে যদি ভারতের কাশ্মীরে হইতো, তাহলে এতক্ষণ দেখতে পারতেন কি কি হয়েছে, বুঝতে পারতেন কি কি হয়েছে। আপনাদের একটা কথা বলি, আপনাদের যারা বাংলাদেশে মুসলমান, আপনাদের লজ্জা আছে? তাহলে আমি যাই যে বলি ইসলাম আলী লাস্টিক, কথাটা ঠিক। জামাত ইসলাম যে আসলে জামাত ইসলাম যে ইসলাম না, ওটা যে মওদুদ ইসলাম, এটা ঠিক। সামরা নাই পীরের ইসলাম যে ওটা সামরা নাই পীরের ইসলাম, ইসলাম ঠিক। মুসলমান প্রীতি যে একটা বাট পারে, এটা ঠিক। এখন মেনে নিয়েছেন তো? এখন মেনে নিয়েছেন তো যেটা বাট পারি? এই বামপন্থীদের, বাংলাদেশের বামপন্থী হিন্দু হোক আর মুসলমান হোক, সবগুলো যে বাটপার প্রমাণ হয়ে গেছে তো। আমি যখন আপনাদের বলি বামেরা হাইরে আমার গালি দেয়, ভারতের দালাল, হিন্দুর দালাল, RSS এর দালাল, বিজেপির দালাল, শেখ ফরিদ শেখ হাসিনার দালাল, শেখ ফরিদ আওয়ামী লীগের দালাল, শেখ ফরিদ ফ্যাসিস্টের দালাল। এবার কাশ্মীরের যে 20 জন মারা গেল, আপনি টু শব্দটি করলেন না কেন? অনেকেই বলুন পরিষ্কার কেন কথা বলেন, কেন বলতেছি বুঝেন না? প্রমাণ হয়ে গেছে তো। এখন তো মানলেন যে বাংলাদেশের বামপন্থী আর মুসলমানেরা মানবাধিকার যে বলে কাশ্মীরের মুসলমানদের জন্য, এটা যে একটা বাটপারি, প্রমাণ হয়ে গেছে তো। নাকি আরো প্রমাণ আপনাদের দিতে হবে? আর কি প্রমাণ দিলে আপনারা, আরো কি কি প্রমাণ দিতে হবে আমাকে যে মুসলমানদের যে ইসলামী জজবা, এটা আসলে পাকিস্তানি জজবা, পাকিস্তানি প্রেম। ওই যে হেফাজত ইসলাম, এটা আরেক বাটপার। এরা ইসলাম হেফাজত করতে আসে নাই, মুসলমান হেফাজত করতে আসে নাই, এরা আসলে পাকিস্তান হেফাজত করতে আসছে। আমার কথাটা প্রমাণ হয়েছে। তার কত প্রমাণ দেবো আপনাদের? এই যে 10 বছর 15 বছর যাবত বলতেছি, লিখতেছি, আপনাদের শোনাইতেছি, যারা হলো বাটপার। একটাও এই চিঙ্কু মামার হলো মহাবাটপার, আর এগুলো তার বড় বাটপার আর কি, এই যারা মুসলমান। জামাত একটা বাটপার প্রমাণ হয়েছে, জামাত ইসলাম, সরমনাই পীর হেফাজত, এগুলো বাটপার প্রমাণ হয়েছে। এদের কাশ্মীরে মুসলমান কথা বলতে দেখেছেন? 200-র উপরে মানুষ মারা গেছে 15 দিন আগে। পরশুদিন মারা গেল কাগজপত্রে 20 জন, সরকারি হিসেবে টু শব্দটি নেই। আর কলকাতার সেই চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায়, ফেন্দোপাধ্যায়, চন্দোপাধ্যায়, সেই গরু খাওয়া ব্রাহ্মণদের এখন আর খুঁজে পাইতেছি না, কমরেডদের আর খুঁজে পাওয়া যায় না। মানে কাশ্মীরের যদি জঙ্গিও মারতো, ইয়াসিন মালিকের মতো জঙ্গির পক্ষে এরা, উমর খালিদের মতো জঙ্গির পক্ষে এরা, এমনকি কাসাবের মতো জঙ্গির পক্ষে তারা সাইন করে। কিন্তু পাকিস্তানের এবার নিরীহ মুসলমান, প্রতিবাদী মুসলমান মেরে ফেললো। না জাতিসংঘ কথা বলে, না ইউরোপীয় ইউনিয়ন কথা বলে, না পৃথিবীর বড় বড় সংবাদ সংস্থা কথা বলে, না ভারতের বামেরা বলে, না ইউরোপের বাম বলে, না আমেরিকার বাম বলে, না স্পেনের বাম বলে। কোথায় তারা এখন? ঠিক ওই যে ইরানের হাজার হাজার মানুষ মারার সময় যেমন বামের আর মুসলমানরা নীরব ছিল, সেম কারণে এখানে নীরব। তাহলে বোঝা গেল বাম আর মুসলমানেরা দুইটাই বাটপার। প্রমাণ হয়ে গেছে। আরো প্রমাণ চান? আর কি প্রমাণ দেবো? সামনে আরো প্রমাণ আসবে, সামনে আরো বহু প্রমাণ আসবে। ইসরায়েল এবং মিডল ইস্টের সৌদি আরব সহ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক রয়েছে, এটা বলার জন্য 25 বছর আগে দৌড়ানি খাইছি, কিন্তু এখন তো প্রমাণ হইতেছে। তেমনি এই যে ইসলামের যে প্রেম পাকিস্তান দেখা, এটার ফাত্রামি।
এই যে বাংলাদেশের মুসলমান এগুলো এগুলো বড় ভাত্রা, এরা এদের ইসলাম প্রেম নাই, আল্লাহর প্রেম নাই, মুসলমান প্রেম তো নাই। এদের প্রেম হলো আসল প্রেম পাকিস্তান প্রেম। এদের যত সমস্যা হলো পাকিস্তানকে টিকিয়ে রাখতে হবে। এরা ইসলাম প্রেমের চেয়ে পাকিস্তান প্রেম বড় মনে করে, মুসলমান প্রেমের চেয়ে, আল্লাহর প্রেমের চেয়ে, ধর্ম প্রেমের চেয়ে, কোরআন প্রেমের চেয়ে এরা পাকিস্তান প্রেম এদের কাছে বড়। প্রমাণ হয়ে গেছে। টু শব্দটি করেছে বাইতুল মুকাররম থেকে মিছিল করতে দেখেছেন, কমিউনিস্ট পার্টির অফিস থেকে মিছিল করতে দেখেছেন, পল্টন ময়দানে দেখেন নাই। ওই তোপখানা রোডে জাসদ বাসদ ফাসদ বিপ্লবী কাউন্সিলের কোনো মিছিল দেখেছেন? দেখেন নাই। কোনো ভাসানী পন্থী বাম আসছিল, কোনো ভাসানী মুসলমান প্রতিবাদ করেছে? করে নাই। কোনো আজাদ ভাসানী আজাদ ভাসানী রইবার কথা নাই। কিন্তু আবার একটা জাহাঙ্গীরনগরে এক মুসলমান আর একটা আছে আওয়ামী লীগার বিরাট বড় শিক্ষক, সারাদিন ভারতের পাশার মধ্যে গু কোণে আছে, খুঁজে না দিলে বাইর করবে, তারাও দেখলাম নীরব, কোনো কথা নেই। কিন্তু কাশ্মীরে যদি একটা মুসলমান মারা যেত, সে জাহাঙ্গীরনগরের বিষয় আওয়ামী লীগ করা কিন্তু এটা আবার তার বাবা আবার মুক্তিযোদ্ধা ছিল। আবার টাঙ্গাইলের ভাসানী যে আছে আজাদ ভাসানী, ভারমালানা ভাসানী নাতি, তার সাথে দুইজনের সাথে সম্পর্ক হবে। এরা দেখেন টু শব্দটা এখন নাই। এখন ইসলাম প্রেম জাগে না, আসলে এদের কোনো ইসলাম প্রেম নাই। আসলে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, মুক্তিযোদ্ধার পোলা হয়েও ভারত বিদ্বেষ, মুক্তিযোদ্ধার পোলা হয়েও হিন্দু বিদ্বেষ। কারণ কি? কারণ আসলে ভেতরে ভেতরে ৭১ ভাঙার বেদনা তার ভেতরে আছে। এবার ভাসানীর নাতিরা টাঙ্গাইল থেকে আর চায় না। ওই যে তালের টুপি পরা খাসা মার্কা কয়টা তার তোপখানাতে ঘুরে ভাসানীর মুসলমান বিরাট দাবিদার। এখন ওই যে তোহা হক ফোহা হক, ওই যে রিটায়ার্ড অফিসার কয়টা আছে, জামাতি অর্ধেক হেফাজতি অর্ধেক বিএনপি মিলে করস একটা স্যালাইন, জামাত বিএনপি হেফাজত তারপর জঙ্গি এগুলো মিলে একটা স্যালাইন হওয়া কিছু আর্মি অফিসার আছে না, টু শব্দটি দেখেছেন? কিন্তু এটা যদি কাশ্মীরে মারা যেত তখন কিন্তু মিছিল শুরু হয়েছে। আমার 6 ভাবির পোলা যে সংসদে আছে, টু শব্দটি নাই। কিন্তু যদি এটা কাশ্মীরে একজন দেখতেন কিভাবে মিছিল করতো, কারো টু শব্দ নাই। এদের প্রতারণা। ভেরি নাইস, ইউ আর লুকিং নাইস। তো এই যে 10 মিনিটস প্লিজ। হ্যাঁ, তো এই যে প্রতারণা দেখতেছেন, আর কিভাবে প্রমাণ করবো যে এই দেশের মুসলমানেরা যে ইসলামী জজবা দেখায়, মুসলমান প্রেম প্রীতি, এটা আসলে প্রতারণা, ভণ্ডামি, ফাত্রামি, টোটালি রাজনৈতিক। এদের ইসলাম প্রেম রাজনৈতিক। কই এখন সেই কি ফিক্রমপুরি আহম্মকুল্লাহ মৌলবী গাবগাছি খালাজারি সালাজারি, তারা কোথায়? ওই যারা একটা 1.5 ব্যাটারি 3 ফুটে মৌলানা 35 বছরের শিশু বক্তা কোথায়? তাদের তো টু শব্দটি করতে দেখতেছি না। কেন নয়? আমি এগুলো আগেই বুঝে ফেলেছি। আপনারা যে বুঝলেন, না বুঝলেন, যদি বুঝেন তাহলে তো ভালো, না বুঝলে বুঝবো আপনারও বাটপার। টু শব্দটি করতে দেখেন, ভারতের বামের, কলকাতার বামের মুখে কথা নাই, দিল্লির বামের দিল এখন আর দিলে ব্যথা পায় না, কারণ কাশ্মীরি মুসলমান মারা গেছে, পাকিস্তান মারছে, তো ওটা কোনো কথা নাই। দেখবেন বামপন্থীরা আর কথা বলতেছে না, কারণ কি? কারণ চীন হলো জ্যাঠা, পাকিস্তান হলো আব্বা, তাই আর কথা নাই। কিন্তু এটা যদি ইসরায়েল মারতো একটা, এতক্ষণ দেখতেন মিছিল শুরু হয়ে যেত। ঠিক আছে, বামপন্থী, তারপর ইসলামপন্থী, মধুদীপপন্থী সব চলে আসতো, কিন্তু এখন কারো কোনো শব্দ নেই। পৃথিবীর যত বাম, এরা হলো 1 নম্বর বাটপার। মনে রাখবেন, মানবাধিকার এদের হলো বাটপার। আমি বারবার বলে আসছি, আমি নিজে বাম রাজনীতি থেকে উঠে আসছি, তো তাই বললাম কথাটা, প্রমাণ হয়ে গেছে। যেদিন দেখেছি এদের বাটপারি, আসলে এদের সবকিছু সিলেক্টিভ। এনজিওর ব্যবসা ঠিক আছে কিনা, আর পপুলিস্ট জিনিস আসবে। এরা দেখবেন যেগুলো করলে একটু, যেমন এই যে যখনই দেখবেন যে জুলাই আন্দোলনের যোগ দিয়েছে, কেন জানেন? ক্ষমতায় যাওয়ার জন্য। ওরা কিছু লোক দেখলে ওখানে চলে যায়। দেখবেন এরা ভিসা নিবে, সারাদিন আমেরিকার গালি দিবে, ভিসা নিবে আমেরিকার, সারাদিন পুঁজিবাদী দেশ গালি দিবে, ইউরোপে চলে যাবে, কেউ কিউবা যাবে না, কানাডা যাবে। বাংলাদেশ ভারতের কমিউনিস্টেরা কেউ কিউবা যায় না, কানাডা যায়। কেন কিউবা যাও বাবা, উত্তর কোরিয়া যাও, চায়নাতে যাও, যাবে না। পুঁজিবাদীর গালি দেয় ওই সমস্ত। আর আমাদের বলবে আমরা ভারতের দালাল, আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল, আমাদের বলবে। তারা আসলে কি? যে প্রসঙ্গে এখানে শিরোনামটা আপনারা দেখেছেন যে কাশ্মীরে মুসলমান হত্যা, মুসলমান এবং বামপন্থীরা নীরব, ওখানে লিখতে চাইছিলাম বামপন্থীদের বাটপারি, কিন্তু ওটা লিখলাম না, ওটা আপনাদের বললাম। আপনাদের কাছে ক্লিয়ার তো এখন? আমার যতই গালি দেন, আপনারা গালি দিতে দিতে আমার যদি ওই যে ভাবির পোলারদের মতো গালি দিতে মির্জা আব্বাসের মতো যদি আমার কুমাতেও পাঠান, তবে সত্য তার বদলাবে না। বদলাবে? এই যে বললাম যে বামপন্থীরা বাটপার, মুসলমানেরা বাটপার, এদের ইসলাম প্রেম এবং মানবাধিকার যে একটা বাটপারি। আর কতবার বলবো? অনেকে বারবার রিপিট করতেছি কেন? যে রিপিট করার বিষয়,
এই কাশ্মীরে 20 জন মুসলমান মারা গেল, আমি ছাড়া তো কোনো বামপন্থী কথা বললো না। কেন বললো না? কলকাতার বাম, দিল্লির বাম, কেরালার বাম, ভারতের মুসলমান, পাকিস্তান, এই জন্য বলেছি ভারতে যে সব মুসলমান থাকে এরা কিন্তু পেয়ারা পাকিস্তানি, এরা পেয়ারা পাকিস্তানি প্রমাণ হয়। বাংলাদেশ এগুলো তো পেয়ারা পাকিস্তানি হবেই, মাস্ট। কারণ এরা নিজের দেশে 30 লাখ মেরেছে, তা নেই কথা বলে না, তো এরা অন্য দেশের লোক নিয়ে কথা বলে। এরা এত পাকিস্তান প্রেমে মুগ্ধ। আল্লাহ যদি পাকিস্তানের পক্ষ নেয়, এরা আল্লাহর বিরোধিতা করবে। আমি বারবার বলছি যে আল্লাহ স্বয়ং যদি ভারতের পক্ষ নেয়, পাকিস্তানের বিরুদ্ধে আর আল্লাহর বিরোধিতা করবে, পাকিস্তানের বিরোধিতা করবে না। এরা হলো সেই মুসলমান। ভারতের মুসলমানরা নীরব, ভারতের বামেরা নীরব, ইউরোপের বামেরাও কোনো বাম পত্রিকায় কোনো ধরুন্ধতী রায়দের, ধুরন্ধতী রায়দের, এটা কিন্তু আসলে অরুন্ধতী রায় নয়, হলো ধুরন্ধতী রায়। এই চিঙ্কুবাম ধুরন্ধতী রায় এনজিও ব্যাপারী এখন আর তার কলাম আসে না, মানবাধিকার খত্রেমে যায় না। এখন পিওকে যেখানে আজাদ কাশ্মীর নাম দিয়েছে তথাকথিত, সে আজাদ কাশ্মীরের লড়কে লেঙ্গে আজাদি আর কেউ বলে না। তাদের নেটওয়ার্ক, তাদের অনলাইন বন্ধ থাকলেও সমস্যা নাই, তাদের কথার বলার অধিকার বন্ধ করলে সমস্যা নাই, তারা না খায় থাকলেও সমস্যা, চাল ডাল ওষুধ বন্ধ করলেও সমস্যা নেই। যত সমস্যা কেবল নরেন্দ্র মোদী আর ভারত। এই জন্যই বলেছি ভারতের বামেরা হইলো 1 নম্বর বাটপার, বাংলাদেশের বামেরা হইলো জুনিয়র বাটপার, আর বাংলাদেশের মুসলমানরা হইলো 1 নম্বর ফ্রড, আর ভারতের মুসলমানরা হইলো ডাবল ফ্রড। প্রমাণ হয়ে গেছে তো। ইরান প্রেমে তাদের দিল কান্দে, কিন্তু কাশ্মীরের মুসলমানরা কাশ্মীরের মারতেছে। এখন কোনো মিছিল বাড়াইতে দেখেছেন কাশ্মীরে এই যে ভারত অধিকৃত কাশ্মীরে কোনো মুসলমান তাদের পক্ষে মিছিল করেছে? ভারতে তো মিছিল করলে কেউ পিটায় না, মারেও না, করে না কেন? কিন্তু ভারত অধিকৃত, মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে 20 জন মুসলমান মেরে ফেললো, পাকিস্তানের ভিতরে কোনো মিছিল করেছে? বরং ভারতের মন্ত্রী, পাকিস্তানের মন্ত্রী কি বলেছে জানেন? বলছে এরা হচ্ছে ভারতের মতোই শত্রু। সেই জন্য আরেকটা উদাহরণ দেয়, এই যে আওয়ামী লীগের ভাইরা যতই মোল্লা বিরোধী দেখান, যতক্ষণ আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা না করবেন, মোল্লা কোনোদিনই আপনার আপন হবে না। আওয়ামী লীগ যেদিন টোটালি পাকিস্তান প্রেম দেখাবে, সেই দিন মুসলমানেরা, বাংলাদেশের মোল্লারা আর মিলিটারি ভারত আওয়ামী লীগকে ভালোবাসতে পারে, সেটা আলাদা কথা। এই জন্যই লিখেছিলাম যে 71 মোল্লা আর মিলিটারি একসাথে যায় না। আমার কথা প্রমাণ পেয়ে গেছেন তো। কাশ্মীরের খাঁটি মুসলমান মারলে বাংলাদেশের মুসলমান টু শব্দটি করে না, কোনো মাদ্রাসা থেকে মিছিল হয় না। কিন্তু 4000 মাইল দূরে, 5000 মাইল, 6000 মাইল দূরে গেল, তখন কিন্তু জজবা জাগে। ভারতে গেছে হলো জজবা জাগে। আমার বক্তব্যের সামারিটা কি, যেটা আপনাদের জন্য বলার জন্য আসছে প্রিয় দর্শক, এই যে বাংলাদেশের মুসলমান এবং বামপন্থী, ভারতের মুসলমান ও বামপন্থী, এরা হচ্ছে টাউট বাটপার। এদের মানবাধিকার এবং ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এই জজবা এটা টোটালি ফ্রডিং, টোটালি ভারত বিরোধিতা করার জন্যই তারা মুসলমানদের পক্ষে নেয়, ভারত ভাঙার জন্য। বলেছি আগেই যে চিঙ্কুমামেরা ভারত ভাঙার জন্য অস্থির। 95% চিঙ্কুমাম ভারত ভাঙার স্বপ্ন দেখে, আর 95% মুসলমান ভারতকে গজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে, আর বাংলাদেশের 100%ই স্বপ্ন দেখে গজওয়াতুল হিন্দের জন্য, বামেরাও। এই জন্য দেখবেন বাম আর মুসলমান এক হয়ে যায়। দেখেছেন তো, তারা চুপ। পাকিস্তানের সমালোচনা, পাকিস্তানের কোনো বদনাম হবে, এই ব্যাপারে বাম আর মুসলমান টু শব্দটি করবেন না। 20 কেন 200, 300, 30 লাখ মারল না। যাই হোক, এরা হলো এরকম বাট পারে, একটু কিছু কমেন্ট নেই। জি ঠিকই বলেছেন। একজন লিখেছেন আমাদের দেশের মুসলমানরা এখন জানি দেখতেই পাচ্ছে না।